আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। চালের দাম কমাতে সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্ত। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 1911টি মামলার নথি উদ্ধার, একজন আটক। বকেয়া বেতন ভাতার দাবিতে ভালুকায় গার্মেন্টস শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে যাত্রীরা। এবং সিরাজগঞ্জে সড়ক উন্নয়ন প্রকল্পে 200 কোটি টাকা লোপাটের অভিযোগ এক প্রকৌশলীর বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। ভরা মৌসুমেও অস্থির দেশের চালের বাজার। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। এর জন্য মিলার আর কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই দাম কমবে। সুফল পেতে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তিনি জানান, অনিয়মের কারণে টিসিবির 37 লাখ কার্ড বাতিল করা হয়েছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। আবারও শুরু হয়েছে চাল নিয়ে চালবাজি। আমনের পর্যাপ্ত চাল মজুদ থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। চিকন চালের দাম বেড়েছে কেজিতে 12 টাকা পর্যন্ত। এর জন্য সেই পুরনো সিন্ডিকেটকেই দায়ী করছেন বিক্রেতারা। মাসের ব্যবধানে প্রতি কেজিতে বাড়ছে আপনার কোনো চাল 10 টাকা থেকে 12 টাকা। মিনিকেটের দামটাই সবচেয়ে বেশি বাড়ছে। টাকা দিলে মালের অভাব নেই, দাম যখনই আমরা কিনতে যাই দাম বাড়তি। চালের উপরে যে ব্যাট ট্যাক্স ছিল ওটা কিন্তু মকুব করে দিচ্ছে, প্লাস উনি কিন্তু বাইরের থেকে আমদানি করছে। তারপরে সিজন আসছে, দেশে কিন্তু ধান চালের অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। কর্পোরেট কোম্পানি আছে আর মেলাররা আছে, সিন্ডিকেটকে করিয়া মনে করেন চালের দামটা বাড়াইয়া এই 15-20 দিনের মধ্যে ভোক্তাদের থেকে আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকার বলছে, চালের বাজার সহনীয় রাখতে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে। প্রায় শূন্য করা হয়েছে আমদানি শুল্ক। তারপরও কেন দাম বাড়ছে তা পর্যালোচনা করা হচ্ছে। এর জন্য ধৈর্য ধরার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোন আলাদিনের চেরাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি। কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে, বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আগামী 3 মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের সুবিধায় সারা দেশে টিসিবির কার্যক্রম বাড়ানো হয়েছে। দুর্নীতির কারণে 1 কোটির মধ্যে 37 লাখ কার্ড বাতিল করেছে সরকার। 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল, যারা বেঠিক ছিল, যা ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আসন্ন রোজায় পণ্যের পর্যাপ্ত যোগান ও দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 1911টি মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক চা বিক্রেতাকে আটক করা হয়। সকালে কোতোয়ালি থানা এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে 9 বস্তা মামলার নথি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি জানান, আদালত থেকে গায়েব হওয়া নথিগুলো রাসেল নামে এক চা দোকানি চুরি করেছিল। আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে আটকের পর ভাঙাড়ির দোকান থেকে নথিগুলো উদ্ধার করা হয়। চুরির পর ভাঙাড়ির দোকানে 16 টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে দেয় রাসেল। সরকারি মামলার কিছু ডকুমেন্ট এটা কেস ডগে হারিয়ে যায়, এই সংক্রান্তে আমাদের থানায় একটা জিডি হয়। এই জিডি হওয়ার পর আমরা প্রাথমিকভাবে টিম কোতোয়ালি আমরা তদন্ত শুরু করি। এই ঘটনার সাথে জড়িত একজনকে আমরা আইডেন্টিফাই করি। সেই তথ্য মোতাবেক গতকাল অভিযান পরিচালনা করে বাকুলিয়া থানাধীন বউবাজার এলাকা হইতে রাসেল নামে একজনকে আমরা আটক করি।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ভাতা আদায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন রোড ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। বিকেল ৩টা থেকে অবরোধের কারণে দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। আন্দোলনরত শ্রমিকরা জানান ৩ মাস ধরে তাদের কোনো বেতন ভাতা দিচ্ছে না রোড ফ্যাশন লিমিটেড। সব পাওনা বুঝে পাওয়ার আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানায় অবরোধকারীরা। এদিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। হবিগঞ্জের লাখায়ে জলমহাল দখল নিয়ে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে মহিলা ও শিশু সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার সজন গ্রামে এই সংঘর্ষ চলে। এ সময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এবং বাকিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ধলাই নদীর জলমহাল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিস মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাতের আধারে প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জে ২১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে সড়ক ও জনপদ বিভাগের এক নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, জমি অধিগ্রহণ ছাড়াই মামলা হামলার ভয় দেখিয়ে জোর করে বাড়িঘর ভেঙে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ লোপাটের কৌশলের আরও একটি প্রকল্পের নাম সিরাজগঞ্জ বাগবাটি গোসাইবাড়ি সড়ক। সিরাজগঞ্জের সাথে বগুড়ার সরাসরি যোগাযোগের জন্য ২.৫ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত জেলা সড়ক সম্প্রসারণের কাজটি শুরু হয় ২০২১ সালের জুলাই মাসে, যা শেষ হবার কথা রয়েছে এবছরের জুনে। প্রকল্পের কাজ শেষ হতে মাত্র ৬ মাস বাকি থাকলেও সড়কের প্রায় ১০ কিলোমিটার এখনও পুরাতন অবস্থায় রয়েছে। বাকি অংশে কাজ চলছে খুবই ধীর গতিতে। জুলাই বিপ্লবের আগে ৫ শতাধিক পরিবারের ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে। ৩৫ ফিটের রাস্তা স্যার পুরোটাই আমাদের বাড়ির মধ্যে এভাবে অতর্কিতভাবে ঢুকা দিছে। এরা তো ভেঙে ভেঙে নিয়ে যাক রাস্তা বাস্তা করতেছে, তাহলে আমি কি করে পারি? আমি অসহায় গরিব মানুষ, আমার ক্ষতিপূরণ তো অনেক। ২.৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণে দুটি প্যাকেজে ধরা হয় ১১৭ কোটি টাকা। ৯৪ একর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। অথচ ৪.৫ বছরে জমি অধিগ্রহণ ছাড়াই আংশিক কাজ করেই সিংহভাগ টাকা তুলে নেয় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, এইভাবে তারা এইভাবে রাস্তাটা করে নিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা এই সুষ্ঠু একটা বিচার চাই। স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, এই প্রকল্পের আওতায় নতুন সড়ক নির্মাণে সর্বোচ্চ ব্যয় হতো ২০ থেকে ২৫ কোটি টাকা। সময় লাগত মাত্র ২ বছর। অথচ অধিগ্রহণ ছাড়াই ২.৫ কিলোমিটার সড়ক নির্মাণে খরচ হয়েছে ২১৭ কোটি টাকা। যদি ওয়াইডেনিং করে ধরেন 10 ফিট রাস্তাকে যদি 18 ফিটে কনভার্ট করে ফেলতাম, অ্যারাউন্ড ২০-২২ কোটি টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। অভিযোগ ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল। এদিকে নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির নেতারা। অন্যদিকে অর্থের অপচয় নয়, নিয়ম মেনে দ্রুত সড়কটি নির্মাণের প্রত্যাশা সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পৌষের শেষ সপ্তাহে সারা দেশে আবারও শীতের দাপট শুরু হয়েছে। একদিনের ব্যবধানে ৬.৪ ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁয়।
আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহ বইছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। গত দুদিন ধরে কুয়াশার সঙ্গে হিমশীতল ঠান্ডা বাতাস বইছে শেরপুরে। রাতে ও ভোরে কুয়াশা বেশি থাকায় সড়ক মহাসড়কে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। দ্বীপ জেলা ভোলাতেও কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। জেলা শহরের পাশের বেড়িবাঁধ এলাকায় কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। লিফলেটে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা কমিটির আহ্বায়ক আলামিন ও সদস্য সচিব মনিরুল ইসলাম সহ নাগরিক কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জাজিরা থানা ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডাক্তার মনিরুল ইসলাম। তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ওসির ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আলামিন আত্মহত্যা করেছেন, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, দুপুরে ওসি আলামিনের সহকর্মীরা জানালার গ্রিলের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। স্বাস্থ্যসেবাকে জনকল্যাণ বান্ধব করে গড়ে তুলতে বরিশালের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের উদ্যোগে নগরের শেরে বাংলা মেডিকেল কলেজে এই সভার আয়োজন করা হয়। এ সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সম্পর্কিত নানা ধরনের সমস্যা ও পরামর্শ তুলে ধরেন বিভিন্ন পর্যায়ের অংশীজনরা। মতবিনিময় সভায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য এম রেজা, বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন সহ ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। পাবনা সদর, আতাইকুলা ও আটঘরিয়া থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাতে পাবনা বাইপাস সড়কে একটি ফিলিং স্টেশনের সামনে সাইকেল আরোহীকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে আটঘরিয়ায় মোটরসাইকেল চাপায় মারা যায় এক পথচারী। এছাড়া আতাইকুলা ডেমরা সড়কের ভবনীপুর তালতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়, গুরুতর আহত হয় অপর একজন। নাটোরে নির্ধারিত সময়ের আগে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় অন্তত 50 জন যাত্রী ট্রেনে উঠতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখে তারা। গতরাত 12টার দিকে নাটোর স্টেশনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী যাত্রীরা জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি 11টা 59 মিনিটে নাটোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে না থেমেই 12টা বাজতেই স্টেশন ছেড়ে যায়। এতে অন্তত 50 জন যাত্রী ট্রেনে উঠতে ব্যর্থ হয়। অন্তত 3 মিনিট ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও 1 মিনিটের কম সময়ে ছেড়ে যাওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নামতে পারেনি। কর্তব্যরত স্টেশন মাস্টার শামীম হোসেন জানান, বিষয়টি কন্ট্রোল রুমে জানানো হয়েছে। শেরপুরে একটি দোকানের ডিজিটাল ডিসপ্লেতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠার ঘটনায় দোকান মালিক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন জামালপুরের বাসিন্দা দোকান মালিক রাজু মিয়া ও দোকানের কর্মচারী শেরপুর সদর উপজেলার রৌহা এলাকার সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ কাউসার। গতরাত 9:30টার দিকে শহরের মুন্সিবাজার এলাকার রাজ ব্রোকারেজ অ্যান্ড গিফট শপের 2য় তলার সামনের ডিজিটাল বোর্ডের স্ক্রিনে এই লেখা ভেসে ওঠে।
রংপুরে বিদ্যুতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর নাগরিক কমিটি। দুপুরে নগরীর রংপুর সাহিত্য পরিষদ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির নেতারা বলেন, প্রিপেইড মিটার এবং ডিজিটাল চুরির মাধ্যম। এই মিটারের মাধ্যমে সাধারণ জনগণের পকেট কাটা হবে, যা জনগণ বুঝতেই পারবে না। প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও কমরেড শাহাদাত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে একটি হাউজিং কোম্পানির নিয়ম বহির্ভূত বহুতল ভবনের ফাইলিংয়ের কারণে গুরুত্বপূর্ণ সড়ক দেবে যোগাযোগ বিচ্ছিন্ন সহ পাশে থাকা দুটি দোকান ও একটি কবরস্থান ভেঙে গেছে। এছাড়া আশপাশের ভবনগুলো ভাঙন ঝুঁকিতে রয়েছে। এ ঘটনায় গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে সহস্রাধিক পরিবারের রান্নাবান্না। গতরাত 2টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার শাখারীপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী জুলফিকার জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এতে সড়ক আর ড্রেনে প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ ও সড়ক সংস্কার কাজ শেষ হলেই সংশ্লিষ্ট হাউজিং কোম্পানিকে কাজের অনুমতি দেওয়া হবে। আপাতত সড়কটি বন্ধ রাখা হয়েছে। খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে শীতপ্রধান দেশের ফুল লিলিয়াম চাষ করে সফলতা এসেছে। এখন বাণিজ্যিক চাষাবাদে যাওয়ার কথা ভাবছেন উদ্যোক্তারা। পাহাড়ের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে লিলিয়াম চাষ সম্প্রসারণ করা হলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকায় নেদারল্যান্ডসের ফুল লিলিয়াম চাষ করে সফল হয়েছেন শৌখিন ফুল সংরক্ষক সাথোয়াই মার্মা। কন্দ রোপণের মাত্র 1.5 মাসের মাথায় কমলা রঙের মিষ্টি ঘ্রাণে লিলিয়াম ফোটে তার বাগানে। নিয়মিত পরিচর্যায় গেল 2 সপ্তাহ ধরে প্রতিদিন ফুটছে ফুল, যা দেখতে গিয়ে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। হবিগঞ্জ 55 বিজিবির উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদিবাসী, চা শ্রমিক, গরিব, দুস্থ এবং অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত জাম্বুরাছড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন 55 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল। বিজিবির ক্যাপ্টেন ইয়ার আলী ও স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে শুরু হয়েছে কারুপণ্য ও কৃষি পণ্যের মেলা। তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মাসব্যাপী মেলার কারুপণ্যের শতাধিক স্টল রয়েছে। এছাড়া মেলায় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন ছাড়াও বৌছি, নৌকা বাইচ, দাঁড়িয়া বান্ধা ও দড়ি টানাটানি সহ গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নওগাঁয় তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শুরু হয়েছে 5 দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সকালে শহরে এটিএম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 5 দিনব্যাপী এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকাদের মোট 22টি দল অংশ নিচ্ছে। রাঙামাটি চিংলা মংমারি স্টেডিয়ামে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ ও রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন। সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের সহায়তায় জেলা প্রশাসনের আয়োজনে এতে 18টি দল অংশ নিচ্ছে। 22 জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।